আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, বাংলাদেশি ভিসার জন্য ভারতীয়দের লম্বা লাইন। বাংলাদেশি ভিসার জন্য এখন রীতিমতো লম্বা লাইন ধরছে ভারতীয়রা। কলকাতায় অবস্থিত বাংলাদেশ মিশনের সামনে প্রতিদিন বিপুল সংখ্যক ভারতীয় নাগরিক বাংলাদেশের ভিসা পেতে ভিড় করছেন। এরপর জানাবো, স্কাইপ কেলেঙ্কারির ভিলেনেরা কে কোথায়। সরকার গেছে পাগল হইয়া, তারা একটা রায় চায়। আমার দেশে 2012 সালে প্রকাশিত সারা জাগানো অনুসন্ধানী প্রতিবেদন স্কাইপ কেলেঙ্কারির প্রথম শিরোনাম ছিল এটা। এ বিষয়ে আমার দেশ পত্রিকা খুবই একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন ছেপেছে। বন্ধুরা, সম্পূর্ণ সংবাদটি আপনাদের জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে শেখ হাসিনার সেই আদালত অবমাননা। 1999 সালের 4 মার্চ এদিন প্রধান বিচারপতি এটিএম আফজালের নেতৃত্বে সুপ্রিম কোর্টের 5 বিচারপতির সমন্বয়ে গঠিত আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ একটি গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করে। রায়টি ছিল আদালত অবমাননার মামলার। এ মামলায় অভিযুক্ত ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ শুনানি শেষে শেখ হাসিনাকে রং হেডেড ঘোষণা করে সাংবিধানিক কার্যক্রম নিয়ে উপস্থিত মন্তব্য করার বিষয়ে অধিক সতর্ক থাকার নির্দেশনা দেয় আদালত। জানাবো, গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকাভুক্তির সময় বাড়ল। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকাভুক্তির সময় 31 জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে সরকার। প্রথম ধাপের তালিকা প্রকাশের পর নতুন করে বাদ পড়াদের তালিকাভুক্তের জন্য এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এদিকে সরকারের উপর চাপ বাড়ালেও দ্বন্দ্বে যাবে না বিএনপি। নতুন বছরের পরিকল্পনা। ফ্যাসিবাদের পতনমুক্ত পরিবেশের কার্যক্রম পরিচালনার সুযোগ পেলেও খুব একটা ফুরফুরে মেজাজে নেই বিএনপি। পরিবর্তিত পরিস্থিতিতে দলটির সামনে একাধিক চ্যালেঞ্জ রয়েছে। এবার যে ধরনের চ্যালেঞ্জে আসবে না কেন, সরকার বা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে দ্বন্দ্বে জড়াতে চায় না বিএনপি। তারা তাদের সুবিধা মতো তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের উপর তারা চাপ বাড়াবে, কিন্তু কোনো প্রকার দ্বন্দ্বে যাবে না। এবং সর্বশেষ জানাবো, এমপি পদ ছাড়লেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী। ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালেন্ট দেশটির পার্লামেন্ট নেসেটের এমপির পদ থেকে পদত্যাগ করেছেন। আজ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এবং যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে সব তথ্য জানা গেছে। ইয়োব গ্যালেন্ট প্রায় প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার কট্টর ডানপন্থী মিত্রদের বিপরীতে অবস্থান গ্রহণ করেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বাংলাদেশি ভিসার জন্য ভারতীয়দের লম্বা লাইন। বাংলাদেশি ভিসার জন্য এখন রীতিমতো লম্বা লাইন ধরেছে ভারতীয়রা। কলকাতায় অবস্থিত বাংলাদেশ মিশনের সামনে প্রতিদিন বিপুল সংখ্যক ভারতীয় নাগরিক বাংলাদেশের ভিসা পেতে ভিড় করছেন। তবে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন মাত্র 100 করে ভিসা আবেদন গ্রহণ করা হচ্ছে এবং ভিসা প্রদান করা হচ্ছে মাত্র 75 থেকে 85 জনকে। শেখ হাসিনার জামানায় এই সংখ্যা ছিল 350-এরও বেশি। উল্লেখ্য, জুলাই বিপ্লবে উৎখাত হওয়া শেখ হাসিনা ভারতে পালিয়ে আশ্রয় নেওয়ার পর ঢাকা দিল্লির সম্পর্ক চরম অস্থিরতা চলছে। ভিসা প্রদানের ক্ষেত্রে তৈরি হয়েছে জটিলতা। 5ই আগস্টের পর উগ্র ভারতীয় হিন্দুত্ববাদী বাংলাদেশ মিশনগুলোর সামনে সহিংস বিক্ষোভ ও মিশনের সামনে বাংলাদেশের জাতীয় পতাকায় অগ্নিসংযোগ সহ ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশ মিশনে নজিরবিহীন হামলার ঘটনায় দুই দেশের মধ্যে তৈরি হয়েছে কূটনৈতিক উত্তেজনা। নিরাপত্তার অভাবে বাংলাদেশের
ত্রিপুরা মিশন বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও ঢাকায় ফিরে আনা হয়েছে কলকাতা ও ত্রিপুরার মিশন প্রধানদের। সব মিলে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের ক্ষেত্রে এ ধরনের অস্থিরতা চলছেই। চলমান এই অস্থিরতার মধ্যে কয়েকদিন ধরে প্রচুর সংখ্যক ভারতীয় নাগরিক বাংলাদেশে ভিসার জন্য আসছেন এবং বাংলাদেশের কলকাতা মিশনে লম্বা লাইন দিয়ে তারা দাঁড়িয়ে তারপর ভিসা সংগ্রহ করছেন। বাংলাদেশের কলকাতা মিশনে কর্মরত একজন উচ্চপদস্থ কূটনৈতিক আমাদেরকে জানিয়েছে 5ই আগস্টের আগে কলকাতা মিশন থেকে প্রতিদিন গড়ে 350 জনকে ভিসা দেওয়া হতো। এই সংখ্যা এখন 100 জনে নামিয়ে নিয়ে আসা হয়েছে। তারপরও কলকাতার মানুষজন লম্বা লাইন দিয়ে আমাদের হাই কমিশনের সামনে এসে তারা ভিসা সংগ্রহ করছে। স্কাইপ কেলেঙ্কারির ভিলেন কে কোথায়? সরকারের থেকে পাগল হইয়া আরেকটা রায় চায়। আমার দেশে 2012 সালে প্রকাশিত সাড়া জাগানো অনুসন্ধানী প্রতিবেদন স্কাইপ কেলেঙ্কারি প্রথম শিরোনাম ছিল এটা। সেই স্কাইপ কেলেঙ্কারিতে আলোচনায় উঠে আসা ভিলেনেরা এখন কে কোথায় এ নিয়ে অনুসন্ধান করেছে আমার দেশ এবং বর্তমান অবস্থা জুডিশিয়াল কিলিংয়ের ভূমিকা সম্পর্কে জানা গেছে। উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নামে বিচারিক হত্যাকাণ্ড বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে চলছিল। তখনই আমার দেশ পত্রিকায় প্রকাশিত হয় স্কাইপ স্ক্যান্ডাল। এটি ছিল বিচারের নামে সেই সময় চলমান নাটক নিয়ে নিজামুল হক নাসিম ও আহমেদ জিয়াউদ্দিনের স্কাইপে কথোপকথন। এই কথোপকথনে উঠে এসেছিল জুডিশিয়াল মার্ডারের পরিকল্পনা বাস্তবায়নের পুরো চিত্র। কথোপকথনে উঠে আসা তথ্য অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত ভিলেন ছিলেন ফ্যাসিবাদের প্রথম আমলের আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, নিজামুল হক নাসিম, এটিএম ফজলে কবির, জাহাঙ্গীর হোসেন, ওবায়দুল হাসান ও ইনায়েতুর রহিম। সেই স্কাইপ কেলেঙ্কারির হোতারা এখন কে কোথায় রয়েছেন? প্রসিকিউশন টিমের সদস্য গোলাম আরিফ টিপু, রানা দাশগুপ্ত, জিয়াদ আল মালুম ও অন্যান্য আওয়ামী আইনজীবী, সরকারি লোকজনের বাইরে আহমেদ জিয়াউদ্দিন বেলজিয়াম থেকে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি নাসিমকে দেলার হোসেন সাঈদীর মামলায় রায় লিখে দিতেন। স্কাইপের কথোপকথনের বিভিন্ন পর্যায়ে এই চরিত্রগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এর মধ্যে একজন ছিলেন তৎকালীন প্রধান বিচারপতি নাটের গুরু এস.কে. সিনহা। একজনের নাম নিজামুল হক নাসিম, ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম সদস্য ছিলেন তিনি। অপর একজনের নাম আহমেদ জিয়াউদ্দিন। ইউরোপের দেশ বেলজিয়ামে তার বর্তমান অবস্থান। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরই তিনি অবস্থান করছেন সেখানে। আর প্রধান বিচারপতি তৎকালীন নাটের গুরু এস.কে. সিনহা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। অবশ্য শেখ হাসিনার সাথে ভিন্ন একটি দ্বন্দ্বে তিনি বাংলাদেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন। আর 5ই আগস্টের সময় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, তিনি ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা। তিনি বর্তমানে কোথায় আছেন, কিভাবে আছেন, দেশের মধ্যে গা ঢাকা দিয়ে আছেন কিনা সে বিষয় এখনও জানা যায়নি। এভাবেই তৎকালীন ক্ষমতাধর আওয়ামী লীগ সরকারের আমলে নানা রকমের অপকর্মের মূল হোতাগুলো এখন গা ঢাকা দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছে। আমার দেশ পত্রিকায় এ সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি তথ্য জানিয়েছে আমাদের। শেখ হাসিনা সেই আদালত অবমাননা। 1999 সালের 4ই মার্চ এদিন প্রধান বিচারপতি এটিএম আফজালের নেতৃত্বে সুপ্রিম কোর্টের 5 বিচারপতির সমন্বয়ে গঠিত আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ একটি গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করে। রায়টি ছিল আদালত অবমাননার মামলার, যে মামলায় অভিযুক্ত ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ শুনানি শেষে শেখ হাসিনাকে রং হেডেড ঘোষণা করে সাংবিধানিক কার্যক্রম নিয়ে উপস্থিত মন্তব্য করার বিষয়ে অধিক সতর্ক থাকার নির্দেশনা দেয় আদালত। সর্বোচ্চ আদালতের এমন একটি রায়ের পর প্রধানমন্ত্রীর আসনে থাকা বাঞ্ছনীয় নয়। বিরোধী দলগুলো তাকে পদত্যাগের দাবি জানালেও তিনি পদত্যাগ করেননি, বরং প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আদালত অবমাননা হয় এমন আরও মন্তব্য করেন। আপিল বিভাগের সেই ঐতিহাসিক রায়ের পর হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আবারও আদালত অবমাননাকর মন্তব্যের জন্য 2002 সালের 24 অক্টোবর অন্য 3টি আদালত অবমাননার মামলা রায়ে শেখ হাসিনাকে রং হেডেড ঘোষণা করে তিরস্কার ও ভৎসনা করেন। এরপরও দেশের প্রধানমন্ত্রীর আসনে ছিলেন শেখ হাসিনা। অভিযুক্ত ব্যক্তি সাংবিধানিকভাবে প্রজাতন্ত্রের নির্বাহী, এমন যখন অবস্থা তখন গণমাধ্যমে গুরুত্ব পায় অভিযোগের শুনানি। বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে সাংবাদিকদের সঙ্গে আদালতে উপস্থিত থেকে শেখ হাসিনার বিরুদ্ধে এসব অভিযোগের শুনানি থেকে
সংবাদ প্রতিবেদনের সুযোগ পেয়েছিল আমার দেশ পত্রিকা। পর্যবেক্ষণ সহ আপিল বিভাগের রায় ঢাকা ল রিপোর্টে ৫১, ডিএলআর এডি ৬৮ অধ্যায়ে স্থান পেয়েছে, আর হাইকোর্ট বিভাগের রায়টি ৫৩, ডিএলআর ২০০১-এ স্থান পায়। গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকাভুক্তির সময় বাড়ল। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকাভুক্তির সময় ৩১শে জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে সরকার। প্রথম ধাপের তালিকা প্রকাশের পর নতুন করে বাদ পড়াদের তালিকাভুক্তির জন্য এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বুধবার গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল থেকে অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে।